নমস্কার। আজকের দিনে কিন্তু বাজারে ট্র্যাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং বিগ লস আজকে কিন্তু অনেকের পোর্টফোলিওতে হলেও হতে পারে। ঠিক আছে, আজকে লার্নিংটা কি ছিল সেটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে বিগ লস হওয়ার থেকে একটু বাঁচা গেছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। সাথে সাথে মানে সেই লার্নিংটা আপনাদের সাথেও শেয়ার করব, যেটা আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম। তার সাথে সাথে এইচডিএফসি ব্যাংকের যে ব্যাপারটা হয়েছে আজকে সেটা নিয়ে একটু হবে আলোচনা, তার কারণ এসব নিয়ে করবে এবং আগামী দিনগুলোতে এর জন্য কি প্রভাব পড়তে পারে বা আমাদের স্ট্র্যাটেজি আগামী উইকে কি হতে পারে সেটা নিয়েও একটু আলোচনা থাকবে। মন দিয়ে শুনবেন। আজকের দিনের স্পেশালি যা হয়েছে এইচডিএফসি ব্যাংক এসব নিয়ে, তার উপরে কিন্তু ফোকাসটা মেন থাকবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে এইসব দিনগুলো কিন্তু প্রচণ্ড আমাদের অসুবিধা তৈরি করে। মানে 4-5 দিনে যা লাভ এসেছে একদিনে সেগুলো নিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন, প্রথমে আমি এইচডিএফসি ব্যাংকে আসার আগে আমি নিফটির চার্টটা ওপেন করি। নিফটির চার্টটা ওপেন হয়েছে। এইচডিএফসি ব্যাংকের খবর একটা ছিল, কি কারণ একটু পরে বলছি, আগে শুনে নিন। এইচডিএফসি ব্যাংক -5% প্রি ওপেনিংয়ে ছিল। অবাক কাণ্ড, -5% ছিল, মানে কেউ জানে না, এটা এক্সপেক্টেড নয়। হ্যাঁ, এটা হঠাৎ হয়েছে, সবাই ভাবছে আরে -5%, তার জন্য অবভিয়াসলি নিফটি নিচে খুলবে, দেখাবে। এসজিএক্স নিফটি যেখানে দেখাচ্ছিল 30-35 পয়েন্ট মাইনাস, সেখানে আমাদের প্রি ওপেনিংয়ে দেখাচ্ছে প্রায় 100-150 পয়েন্টের মতো নিফটি মাইনাস। একটা ভালো গ্যাপ ডাউনে কিন্তু বাজার খুললো। ঠিক আছে, আজকে লাকিলি আমি আমার স্টুডেন্টদের সাথে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্টদের সাথেও লাইভ সেশনে ছিলাম। সেখানে ওই জিনিসগুলো হলো। প্রথমে ওপেনিংটা গ্যাপ ডাউনে ওপেন হলো। তারপর যখন দেখা গেল যে না, একটু হোল্ড করার চেষ্টা করছে নিফটি, এবার কারণগুলোতে বলছি, তখন কিন্তু দেখুন, আমি এটা কালকে আপনাদের সাথে ইউটিউবের ভিডিওতেও বলেছিলাম এবং গত কয়েকদিন ধরে বলছি, বাই অন ডিপস স্ট্র্যাটেজি এখন আমার আছে। ফার্স্ট ডিপে বাই করব, তারপর যদি স্টপ লস হিট করে মার্কেট বলে না সঞ্জয় আমি উপরের দিকে যেতে রাজি নই, আমি আমার প্যাটার্ন পরিবর্তন করেছি, আমি থ্যাংক ইউ বলে স্টপ লস হিট করিয়ে বেরিয়ে যাব, সোজা ব্যাপার। বাই অন ডিপস সেই স্ট্র্যাটেজির অন্তর্গত যখন 18,175 মতো ছিল, তখন কিন্তু আমরা বাইটা করি। হ্যাঁ, এবং আমি একটা জায়গাও আপনাদের দেখাচ্ছি এখানে, এটা লাইভ যে সেশনটা হয়েছিল আজকের, তারই ভিডিওর একটা মানে অংশ, একটা পার্ট লাস্টের দিকেও দেখুন আমি রেখেছি। সেখানে আমার ট্রেডটা আপনি দেখতে পাবেন। 305 টাকায় আমি 17,900 কল অপশান নিয়েছিলাম এবং সেটা তারপর যখন মানে প্রায় 18,200 পর্যন্ত গেল, 215 পর্যন্ত গেছিল, তখন 344 টাকা চলছে, 1,900 টাকা কিন্তু প্রফিট আসছিল। আমি আজকে ট্রেডিং ক্যাপিটাল আমার ছিল মাত্র 17,000 টাকা, জাস্ট এক লটেই আমি নিয়েছি, কারণ আজকে সেটেলমেন্ট হয়নি, সুতরাং আমার মার্জিন অন ছিল না, তো সেটা করা হলো এবং 1900 টাকা আসছিল। এবং আমি সব মেম্বারদের বলেছিলাম, বা আমার স্টুডেন্ট র্যাদার তাদের বলেছিলাম যে প্লিজ তোমরা কিন্তু নিজের মতো করে এক্সিট করে নিও, কারণ খুব ভোলাটাইল। এবং অনেকের প্রশ্ন ছিল এবং এটা আপনাদেরও হয়তো প্রশ্ন হতে পারে, সেটা এখন ক্লিয়ারিফাই করছি। দেখুন, এটা লাইভ স্ট্রিমের শেষের দিকে, তারপরে আমি লাইভ স্ট্রিম মানে ক্লাস আর হয় না, ক্লাস আমি বন্ধ করে দিই, তারপরেই ওই ফলটা আসে। যাই হোক, অনেকেই সবাই এক্সিট করে গেছিলো, প্রায় মোটামুটি সবাই, তাই জন্য বেঁচে গেছে। কিন্তু যে প্রশ্নটা অনেকে করেছিল স্টুডেন্টরা, আপনাদেরও প্রশ্ন থাকবে, তার উত্তরটা শুনে নিন। যে প্রশ্ন থাকবে, অনেকে প্রশ্ন করছিল, দাদা 18,200 উপরে তো স্টে করছে, তাহলে কি কল অপশন বাই করা যায়? অনেকে হয়তো মিস করে গেছেন, আমি 18,175 নিয়েছিলাম। অনেকে হয়তো দেখছেন, আমি যদিও বলি ট্রেড কপি না করতে, ভাবছেন যে 18,200 উপরে কি নেওয়া যায়, আমায় প্রশ্ন করেছে। আমি কি উত্তর দিয়েছিলাম? যারা তোমরা স্টুডেন্ট, তোমরা আজকের এক্সপিরিয়েন্সটা প্লিজ নিচে কিন্তু লিখো কমেন্ট বক্সে, আমি প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। এটা সবাই পড়লে অ্যাটলিস্ট জানতে পারবে, নলেজ শেয়ারিংয়ের জন্যে, যে আজকের সেশনটা তোমার কেমন লাগলো। আমি তখন বলেছিলাম 18,200 উপর তো স্টে করছে, এটা ভালো লক্ষণ। কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য এই পরনটা মেন শুরু হয়েছে। এবার এইচডিএফসি ব্যাংক যদি 10 পয়েন্ট পড়ে যায় আরও, তখন চলছিল আপনার এইচডিএফসি ব্যাংক চলছিল ধরো কততে, মনে হয় 1640 নাগাদ বা 1650-47 এরকম চলছে। আমি বলছি যদি 10 পয়েন্ট আরও পড়ে যায়, সাথে সাথে তো নিফটি ব্যাংক 50-80 পয়েন্ট পড়ে যাবে, সেটা হলে তো নিফটি 30 পয়েন্ট পড়বে, 20 পয়েন্ট পড়বে, তাহলে সেই ভোলাটিলিটিটা কি আমরা হ্যান্ডেল করতে পারবো?
আমাদের কি সেই অতটা রিস্ক নেওয়ার কি তোমার ক্ষমতা আছে? বেশিরভাগের উত্তর হবে না। তাহলে সুতরাং আমার এই পজিশনে ঢোকার কথা নয়। যেহেতু আমার কাছে একটা ব্যাপার আছে যে এইচডিএফসি ব্যাংকটা আমায় ঝোলাচ্ছে, যেটা নিফটিতে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক দুটো, এটা যদি একটা হতো, যদি শুধু রিলায়েন্স হতো, তাহলে বোঝা যেত একটা স্টক হচ্ছে অনেকে এসে তাকে সামলে নেবে। কিন্তু এক্ষেত্রে দুটো হেভি ওয়েট, দুটোকে যদি কম্বাইন করেন দেখবেন ওদের ওয়েটেজ নিফটিতে প্রায় 15 থেকে 18% মতো, এইচডিএফসি আর এইচডিএফসি টুইন্স যাকে আমরা বলি। তো তারা যদি পরে প্রত্যেক 10 পয়েন্ট যদি এইচডিএফসি ব্যাংক মাইনাস হয়, ওইদিকে এইচডিএফসি যদি 5 পয়েন্ট 10 পয়েন্ট মাইনাস হয়ে যায়, তাহলে নিফটিতে হুড়হুড় করে 30 পয়েন্ট ইজিলি নেমে আসতে পারে। আমি বারবার বারণ করেছিলাম, না এন্ট্রি যখন হয়েছে ওই কম লেভেলে তাহলে ঠিক আছে, উপরের লেভেলে এন্ট্রি করো না, আমি বলেছিলাম কি না? ঠিক আছে, তার জন্য কিন্তু অনেকে হয়তো আমরা মানে এই এক্সপিরিয়েন্সগুলো একটু দরকার হয়। এইটা আপনাদের সাথে শেয়ার করলাম যে যখন দেখবেন যে একটা হেভিওয়েট জিনিস পড়ছে আউট অফ নাথিং, মানে কোনো কারণবশত, মানে কোনো টেকনিক্যাল কারণে পড়ছে না, শুধুমাত্র একটা জিনিসের কারণে পড়ছে, পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের জন্য, যেটা আমি বলবো ভিডিওতে, সেই কারণের জন্য পড়ছে। এবং কাদের দ্বারা পড়ছে? এফআইআই ডিআইআইরা সেল করছে বলে পড়ছে, মানে বড় কোনো ব্যক্তিরা সেল করছে বলেই তো পড়ছে, নইলে এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি এরা তো 5% রিটেলারদের সেলারে বা ট্রেডারদের সেলিংয়ে তো পড়তে পারে না। সুতরাং যখন ওরা সেল করছে তাদের সামনে আমি দাঁড়িয়ে মানে একজন বড় প্লেয়ার সেল করছে, আমি তাদের সামনে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছি, না তোমায় সেল করতে দেবো না, আমি বাই করে যাব তোমার এগেনস্টে, এটা বললে হয়? যুদ্ধ করে কি লাভ? মিস হলো একটু, তাই জন্যই আমি বারণ করেছি, এইভাবে ভাবতে হবে। ঠিক আছে, যেটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। এবং আপনাদের টেলিগ্রাম গ্রুপে মনে করে দেখুন, আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের অ্যালার্টও দিয়েছিলাম, পাবলিক টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্টে, যেটা সেখানে আমি অ্যালার্ট করেছিলাম যে এইচডিএফসি প্রি ওপেনিংয়ের পরেই 5% মাইনাস। তারপর আমি যখন আবার একটা কি এইটা দেখুন, এইটা আপনারা মানে অনেক ক্রিটিক্সরা হয়তো অনেক অন্য কথা বলবে, আমি জিনিসটা বলছি যে আপনাদের আমি কিন্তু আজকে যেটুকুনি আমি পারি আমি গাইডেন্স দিয়েছিলাম। আমার যে ফ্রি অফ কস্ট এখানে টেলিগ্রাম চ্যানেলে আমি এখানে বলেছিলাম এই যে কোনো রকম সিই বাই এখন রিস্কি, অ্যালার্ট করেছিলাম 11টা 27 কেন করবে মানুষ? ডিপ এসছে তো। 11টা 27 মানে কি? 11টা 27 মানে এখানে এই যে 11টা 27 মানে এই 11টা 30 এখানে এই যে একটু গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। মানুষ কি বলবে? এই তো বাই অন ডিপস, নিচে নেমেছে, চলো এবার একটু বাই করি, যেটা আমারও ছিল বাই অন ডিপস। কিন্তু যখন বড় কেউ সেল করছে, মানে যদি নর্মাল সেলিং হতো তাহলে বাই অন ডিপসটা কাজে লাগতো, কিন্তু যখন একটা এফআইআই ডিআইআর এসে একটা কোনো কারণে সেল করছে, তখন তো সেটার সামনে দাঁড়ানো যায় না। তখন আমি বলেছিলাম এইখানে যাতে আপনাদের টাকা বাঁচে, আমি বলছিলাম করবেন না কল অপশন বাই, এগিয়ে এসে বলেছিলাম, কেউ এরকম বলে না। তারপর দেখুন, তারপর একটু বেশি বেড়েছিল, কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারে এই তো মানে বেড়ে গেল বাজার, না আসলে তো এই যে সেই শেষের দিকে। আর কল অপশন আমি কিও বলেছিলাম, আরও বলেছিলাম যে আজকে পয়সা কামানোর থেকে পয়সা বাঁচানোটা ইম্পর্টেন্ট কয়েকদিন হয়ে পড়ে। আজকের দিনটা সেরকম, আজকে যারা পয়সা বাঁচিয়েছে তারাই ট্রেডার। পয়সা আপনাকে এই যে এর আগের দিন তো আমাদের সুন্দর 36% রিটার্ন এসেছে আমার যা ক্যাপিটাল নিয়ে আমরা ট্রেড করছিলাম, সব স্টুডেন্টরাও ছিল, আপনাদের ইউটিউবেও আমি ভিডিও বানিয়ে বলেছি তার কারণ কি, কারণ লজিকটা ছিল, লার্নিংটা। কিন্তু আজকের দিনে একটু সামলে চলার দিন ছিল। তো যাই হোক, আপনাদের টেলিগ্রামেও আমি এই করেছিলাম, এবং টেলিগ্রামে জুড়তে হলে ফ্রি অফ কস্ট, যেখানে এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে কিন্তু আমার ওই লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, যুক্ত হয়ে যান। এই যে আমার আজকে তাহলে কি দিয়ে শেষ করলাম, 1700 টাকা প্রফিটে আমি তারপর শেষ করছি, রিফ্রেশও করে দিচ্ছি। 17,000-এর ক্যাপিটালে 1700 টাকা প্রফিট, সুন্দর। আপনারা জানেন আমার যে আমি যে ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করেছি, যেখানে 50,000 রুপিস থেকে শুরু করে সেটা প্রায় 1 ইয়ারের নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। অবশ্যই টাইম লাগবে, 1.5-2 বছর আমার প্ল্যান আছে, তো তারও বেশি যদি লাগে ঠিক আছে, সময় আছে। আমি পুরো আপনাদের সাথে এই ভিডিওতে কিন্তু আমার গোলটা শেয়ার করেছিলাম, এটা আমার পার্সোনাল গোল, এটা থেকে আমি কিছু প্রমাণ করতে চাইছি না। এবং আপনাদের প্রত্যেক
প্রত্যেক এখানে বাই উইকলি আমার পিএনএল স্টেটমেন্ট, আমার মান্থলি স্টেটমেন্ট সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কোনো চিন্তা নেই। কিভাবে জার্নিটা হচ্ছে তাই, এবং তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন লাইভ ট্রেডিংও করি আমার স্টুডেন্টদের সাথে সকাল 9টা থেকে। আপনারা যদি তার মধ্যে যুক্ত হতে চান তো যুক্ত হতে পারেন। এই ভিডিওর নিচে জয়েন বাটন দেওয়া আছে, জয়েন বাটনে ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। আচ্ছা, তাহলে আজকে কিন্তু এই ব্যাপারটা, লার্নিংয়ের ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওয়েট যখন হেভি ওয়েটরা পড়ে তার সামনে দাঁড়াবেন না। ওকে, এবার বলি যে এইচডিএফসি ব্যাংকটা কেন পড়ছে, তারপর আমি ব্যাংক নিফটিতেও আসবো, তার মাঝে মাঝে ছুঁয়ে যাব ব্যাংক নিফটিটাও, ঠিক আছে? দেখুন, এইচডিএফসি ব্যাংকের একটা ইন্ডেক্স আছে, আমাদের এমএসসিআই ইন্ডেক্স, মানে মর্গান স্ট্যানলে এরা একটা ইন্ডেক্স বানিয়েছে। যেমন আমাদের S&P 500 যে ইন্ডেক্স বলে আমাদের যে আছে, মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, তারা একটা এই ইন্ডেক্সটা বানিয়েছে, যেটা আমাদের নিফটি বা সেন্সেক্স বলুন এরা এইসব চলে। তেমনই ওই এমএসসিআই যে ইন্ডেক্স আছে সেখানে এইচডিএফসি, মানে ভারত এমএসসিআই ইন্ডেক্স হলো একটা গ্লোবাল ইন্ডেক্স, সেখানে মানে আপনার বিদেশে সেগুলো লিস্টেড ইটিএফ টাইপের, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা মিউচুয়াল ফান্ড বলতে পারেন। ইউএস মার্কেটে লিস্টেড আছে, ইউএস মার্কেটের এমএসসিআই ইন্ডেক্স ফান্ড হয়। তারপর ইউরোপের মার্কেটে আছে এগুলো লিস্টেড, এরকম ফান্ড আছে যেগুলো এমএসসিআই ইন্ডেক্সকে মেনে চলে, মানে ইন্ডেক্স ফান্ড অনেক আছে। এইবার তার মধ্যে চায়নার কিছু স্টক আছে, চায়না দেশের, তারপর ভারতের ভালো ভালো কোম্পানির স্টক ওখানে আছে, মানে এরকম, মানে বিভিন্ন এশিয়ার বিভিন্ন কোম্পানিগুলোকে নিয়ে এই জিনিসগুলো হয়েছে, বিভিন্ন দেশগুলো আছে। ওটা বড় জানার দরকার নেই, মেন জানার দরকার হলো ওই মধ্যে ভারতের এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক দুটোই ওইখানে আছে, ওই ইন্ডেক্সের সামিল আছে। কি হয়েছে, যেহেতু এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক এবার মার্জ হয়ে গেছে, প্রবলেমটা হয়েছে কি, আমি এটা উদাহরণ দিচ্ছি, জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরুন এমএসসিআই ইন্ডেক্সে এইচডিএফসির ওয়েটেজ আছে 3% এখন, আর এইচডিএফসি ব্যাংকেরও আছে 3%, ঠিক আছে? তাহলে দুটো মিলিয়ে কত? 6% অ্যালোকেশন আছে। এইবার যেহেতু এই দুটো ব্যাংক মার্জ হয়ে একটাই হয়ে যাবে, তাহলে বাজার মনে করছিল জয়েন্ট যে এন্টিটি হবে তাতেও এরা একই পার্সেন্টেজ রাখবে, 6%ই অ্যালোকেশন থাকবে মার্জে। এখন এরা কি বলেছে যে না, আমরা জয়েন্ট জিনিসটাকে আমরা 0.5 মানে 1 রাখবো না, মানে ফ্যাক্টর 1 রাখবো না, ফ্যাক্টর হাফ করে দেবো, 0.5 করে দেবো। এই 0.5টা নিউজ চ্যানেলে শুনবেন, 0.5 মানে বুঝবেন না, সেটা হচ্ছে হাফ করে দেবো। হাফ করে দেওয়া মানে হচ্ছে দুটো নিলে তো আমার বড় হয়ে গেল, দুটো তো একই কোম্পানি হয়ে গেছে এখন, তাহলে একটা কোম্পানিতে আমি বেশি অ্যালোকেশন রাখবো না। কেন এটা করছে? এমএসসিআইরা যে যুক্তিটা দিচ্ছে তাতে হলো, একটা কোম্পানিতেই যদি আমার 6%, এখানে 6% আমি জাস্ট উদাহরণ নিয়েছি, হ্যাঁ, এক্স্যাক্টলি তা নয়, মানে একটা কোম্পানিতেই যদি আমার যখন মার্জ হয়ে যাবে, একটা কোম্পানি হয়ে যাবে, একটা কোম্পানিতেই যদি আমার বেশি এক্সপোজার হয়ে যায়, সেটা তো রিস্ক না, ভোলাটাইল। একটা পোর্টফোলিওতে একটা স্টকে যদি বেশি অ্যালোকেশন হয়ে যায়, সেটা একটা রিস্ক হয়ে যায় না, একটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো তাই জন্যই সেই রিস্কটা মিনিমাইজ করার জন্যই কিন্তু ওই ডিসিশনটা নিয়েছে, এবং ডিসিশনটা ঠিক আছে, মানে খুব একটা খারাপ করেনি যে পোর্টফোলিও অ্যালোকেশনের দিক থেকে যদি চিন্তা করেন, কিন্তু বাজার সেটা ভাবেনি আগে। তারা ভাবছিল তারা এই 6% পুরো অ্যালোকেশনটাই থাকবে, তাতে হলে বাজার ক্যালকুলেট করেছিল $3 বিলিয়ন মতো ইনফ্লো আসতে পারে এইচডিএফসিতে যখন মার্জ হয়ে যাবে। $3 বিলিয়ন মতো ইনফ্লো, মানে টাকা আসবে, কিনবে লোকে। সেখানে এখন এই যে নিয়ম হলো, এতে কি দেখা গেল, $3 বিলিয়ন তো আসবেই না, তার বদলে আউটফ্লো হবে, মানে আরও বিক্রি হবে, সেটা 150 থেকে 200 মিলিয়ন ডলারের মধ্যে বাজার মানছে। দেখুন, এইটা যখন হয়েছে, এই ফ্যাক্টরটা আগের দিন যেহেতু ঘোষণা হয়েছে, আজকে সেই অনুযায়ী আপনার কিন্তু রিয়াকশনটা বাজার দেখিয়েছে। অনেক ফান্ড ম্যানেজাররা আছে, অনেক ফান্ড হাউস আছে, তারা সেলিং করে দিয়েছে, যেহেতু আউটফ্লো হবে সেটা বুঝে নিয়ে, বা অনেকে নিয়েছিল যে ইনফ্লো $3 বিলিয়ন মতো আসবে বলে আগে থেকে হয়তো কিনে রেখেছিল, তারাও আজকে হাত সাফ করে নিয়েছে। এই জন্যই কিন্তু এইচডিএফসি টুইন্সটা পড়েছে। কারণটা ভালো করে বুঝলেন? যদি একটু বুঝতে পারেন প্লিজ একটু কমেন্ট করবেন, সহজ সরল ভাষায় বোঝালাম, ঠিক আছে? আর যারা তোমরা স্টুডেন্ট তারা তো অবশ্যই আজকের এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট বক্সে লিখো। এবার আমার প্রশ্ন হবে, বা আপনাদের প্রশ্ন হবে যে দাদা তাহলে কি এখন এইচডিএফসি টুইন্স বা এইচডিএফসি ব্যাংকই বলি নেওয়া যেতে পারে? উত্তর হলো হ্যাঁ এবং না। মানে এটা কি জটিল উত্তর হলো? হ্যাঁ, জটিল উত্তর। যদি আপনি ট্রেডিংয়ের পার্সপেক্টিভে নিতে চান, পিওর ট্রেডিং, তাহলে আমি বলবো না, পিওর ট্রেডিং হয় না।
কারণ এখন ভোলাটাইল ট্রেডিংয়ে একটা মানে ট্রেডিং সবসময় চার্ট দেখে হয়, ট্রেডিং কখনো অ্যাজাম্পশনের উপর হয় না। অ্যাজাম্পশন আমার এখন যদি নিই, চার্টে তো বলছে না, আমার অ্যাজাম্পশন কি হবে, অ্যাজাম্পশন আরে এত পড়েছে আর কত পড়বে, এবার তো ঘুরে যাবেই, এত বড় ব্যাংক, এটা একটা অ্যাজাম্পশন হলো। দিস ইজ নট, আমি যা দেখছি ট্রেডিং হচ্ছে যা দেখছি তা ট্রেড করা। কিন্তু কিন্তু একটা ব্যাংক যেটা একদিন আগেও আপনারা ব্রেকআউট ভেবে নেওয়ার প্ল্যান করছিলেন যে অল টাইম হাইয়ে আছে, হ্যাঁ, সেটা যদি 5% পরের দিন পান, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো, আজকে আমি স্টুডেন্টদেরও বলেছি, যদিও অ্যাজ এ ডিসক্লেমার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজেরা অ্যানালিসিস করবেন, নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন, আমি শুধু লার্নিং পারপাসের জন্য বলছি। যদি কোনো ভালো ফান্ড, ভালো স্টক যেটা রেজাল্ট অত্যধিক ভালো এসেছে, এইচডিএফসির রেজাল্টও মারাত্মক ভালো এসেছে, এইচডিএফসি ব্যাংকের রেজাল্টও ভালো, সুতরাং যাদের রেজাল্ট ভালো সেই সব স্টক যদি 5% মাইনাসে হঠাৎ পাওয়া যায়, 6% মাইনাসে পাওয়া যায়, তাহলে তো অল্প একটু নেওয়া ইনভেস্টমেন্টের জন্য তো ঠিকই আছে। 3 বছর 5 বছরে তো দাম এর থেকে উপরের দিকে থাকারই চান্স আছে যদি রেজাল্ট ভালো থাকে, এবং এইচডিএফসি রেজাল্ট ভালো, দিজ আর পারফর্মার স্টক, তাই না? এখানে একটু নিলাম, আরও যদি এই বিগত কদিনে পরে তাহলে আরও একটু অ্যাকুমুলেট করলাম ইনভেস্টমেন্ট পারপাসের জন্য, ট্রেডিংয়ের জন্য আমি বলবো না, ইনভেস্টমেন্টের জন্য ইটস ওকে। ঠিক আছে, বোঝা গেল? চলুন তাহলে এর এফেক্টগুলো ব্যাংক নিফটির উপর পড়েছে, আজকে প্রচণ্ড পড়েছে ব্যাংক নিফটিতে, এবং ব্যাংক নিফটি আজকে ভোলাটাইল ছিল। আজকে অনেকে বলছিল দাদা এবার একটু ব্যাংক নিফটি সিই কেনা যায় মানে ক্লাসে। আমি বারবার তাদের একটা কথা বলছিলাম, আপনাদেরও একটা বলছি, ওই যে এফআইআই ডিআইয়ের যখন সেল করবে তার এগেনস্টে দাঁড়াবো না। আমি যখন ব্যাংক নিফটি জানি তার সাপোর্ট জোনেও আসছে, কিন্তু সাপোর্টটা তো ভেঙে যেতে পারে, সাপোর্টটাকে হোল্ড করুক, দেখাক যে আমি সাপোর্টটা হোল্ড করছি। তারপর অনেকে যখন 43,500-তে বা 43,000-এ এসছে তখনও অনেকে বাই করতে চায়, 43,500-তে যখন আসে তখনও বাই করতে চায়। আরে বাবা দেখতে হবে তো আজকে কোন দিন, যদি নর্মাল দিন হতো তাহলে অবশ্যই বাই হয়, কিন্তু আজকে নর্মাল দিন নয়। এগুলো একটু এক্সপিরিয়েন্সের সাথে আসে, একটু গাইডেন্স থেকে আসে, সেটা তো আমি টেলিগ্রামেও আপনাদের ফ্রি অফ কস্টেও করেছি। আশা করি আপনারা একটু শিখতে পেরেছেন। আমি যদি ব্যাংক নিফটির চার্টটা দেখি, 1000 পয়েন্টের মতো মাইনাস, মানে লাস্ট কবে দেখেছিলাম মনে নেই, মানে রিসেন্ট পাস্টে তো আমরা দেখিনি। তো একটা এবং প্রথম কথা কি দেখুন, এটা যদি স্ট্রেট লাইনে পড়তো ঠিক আছে, এই যে ভেলকিটা দেখালো, এখানে মনে করলো যে বাজার সব ঠিক হয়ে গেছে, গ্যাপ ডাউনে হয়েছে, সুন্দর উপরে উঠবো, তারপর যে লোকের সব কেটে নিয়ে চলে গেল, সব স্টপ লস হিট করিয়ে সব কিছু হোল্ড করে, এইটা হচ্ছে মারাত্মক। তো তাই জন্য এই ভোলাটাইল দিনগুলোতে একটু বেঁচে চলতে হবে। আপনাদের এক্সপিরিয়েন্স, যারা স্টুডেন্ট নন তারাও একটু জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো, আপনাদের মতামতগুলো কি আজকের বাজার নিয়ে। তো যাই হোক, আর আমি ডিটেলস ভিডিও উইকেন্ডেও আনবো, নেক্সট উইকের প্ল্যানিংয়ের নিয়ে, সেটা অবশ্যই দেখে নেবেন। আর এই উইকেন্ডে আরও অনেক কিছু ভিডিও আমি নতুন আনতে চলেছি আপনাদের জন্যে, যেখানে সিডিএসএল-এর পিন ছাড়াও এখন আপনারা সেলিং করতে পারবেন। আগে সেলিংয়ের জন্য অথরাইজেশন দিতে হতো, এখন সেটা করা যায় না, তার উপর একটা ভিডিও আসবে, যদি চান অবশ্যই লিখবেন নিচে, ওইসবের উপর আসবে, তো সেগুলো করবেন। আর আমি ধন অ্যাকাউন্টে জানেন ট্রেড করি, এবং এর ইন্টারফেসটা আমার খুব একটা খারাপ লাগেনি, ভালো, স্পেশালি অপশন ট্রেডিংয়ের জন্য তো ভালো। আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান, নিচে আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেফারেল লিঙ্ক, সেই লিঙ্ক দিয়ে ওপেন করে ফার্স্ট ট্রেড করার পর আমাকে যদি স্ক্রিনশট পাঠান, ডিটেলস লেখা আছে, ইমেল টিমেল দেওয়া আছে, পাঠান, তাহলে আমার তরফ থেকে অপশন ট্রেডিংয়ের ওয়েবিনারের রেকর্ডেড ভিডিও আপনার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। এই মাসের শেষ সপ্তাহে পাঠিয়ে দেওয়া হবে, চিন্তা করবেন না। সো যদি করতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে। যাই হোক, আজকের একটু এইচডিএফসিটা নিয়ে আমিও একটু চিন্তিত আছি, আশা করব যে সোমবার একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, দেখি ডেটা ফেটাগুলো আসবে রাতের দিকে, আমি আর একটু অ্যানালিসিস করব যে এক্স্যাক্টলি কত ফেলিংয়ের ব্যাপারগুলো হয়েছে, তারপর নিশ্চয়ই আরও ডিটেলসে আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করব, আমি যা জানি, যতটুকু আমার সীমিত জ্ঞান। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।